ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ফিরে আসলাম আরো একটা স্টুডিও সেশন নিয়ে। চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আমি আরো একবার বলতে চাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। বিনম্র শ্রদ্ধা সকল ভাষা সৈনিকদের প্রতি। এখন পলাশ ফোটার কাল, এখন শিমুল ফোটার কাল। আজকে স্টুডিওতে এসেছেন অনেকেই, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আজম ভাই। আমরা আজম ভাইকে দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এই স্টুডিও সেশনটি। আজম ভাই কেমন আছেন, কেমন লাগছে আজকে এখানে আসতে পেরে, আমাকে একটু প্লিজ বলবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আসলে খুব ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। আর আজকে আসতে খুব একটা প্রবলেম হয়নি, কারণ রমজান মাস যেহেতু, সো রাস্তা ক্লিয়ার ছিল। বেশ ভালো লাগলো। নিকেতনে কখনোই ঢোকা হয় নাই আপনাদের এই এরিয়াটাতে, তো ভালো লাগলো বেশ। থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে রমজান মাসে আজকে হচ্ছে মানে এখন তো রমজান মাসের মানে রোজার পরে মানে ইফতারের আগে আগে রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে যায়, এবং সত্যি কথা বলতে প্রথম 15 রোজা কিন্তু বেশ আরামেই চলাফেরা করা যায় ঢাকা শহরে। তারপর তো সবাই শপিং টপিং বা ঈদে বাড়ি ফেরা এই সমস্ত ব্যাপারে সন্ধ্যার পরটাও মানে একটু ব্যস্ত হলেও তারপরেও ইফতারের পরপর খুব একটা ব্যস্ত হয় না। তো রোজা কেমন চলছে আপনার, সেটা যদি একটু বলতেন। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয়নি, শারীরিকভাবে খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা ঘটনায় যাই। আপনার সুস্থতা কামনা করি, আপনি সবগুলো রোজা ঠিকভাবে পালন করতে পারেন সেই প্রার্থনা করি। আমি চলে যাই আপনার ঘটনায়। আপনি যে ঘটনাটি বলবেন, এই ঘটনাটি কোথাকার ঘটনা, কিভাবে সংগ্রহ করেছেন, কার কাছ থেকে সংগ্রহ করেছেন, কি বিষয় সেটা নিয়ে বলতে পারেন এবং তারপরে শুরু করতে পারেন। তার আগে আপনি আপনার পূর্ণাঙ্গ পরিচয় দিতে পারেন। আপনি আজম, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় পড়াশোনা করেন বা চাকরি করেন, সবকিছু বলে তারপর আপনার ঘটনা শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আজম হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়িতে। আমি এখন ঢাকাতেই থাকি, ধানমন্ডিতে। আমি একটা জব করি, জাজ কর্পোরেশনে আছি অ্যাজ এ ম্যানেজার। আর পাশাপাশি হচ্ছে আমি একটা টেলিভিশনে আছি, অনলাইন টেলিভিশনে অ্যাজ এ নিউজ প্রেজেন্টার হিসেবে। এই আর কি। আসলে ভূত এফএমের এইটার স্মৃতি আসলে আমার ছোটবেলা থেকে বলা যায় আপনার সাথে। খুব ভালো লাগছে যে আমি আপনার কাছে আমার এই গল্পটাকে শেয়ার করতে পারতেছি। এটা আসলে মানে এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার, এটা আমি বলবো আর কি। ছোটবেলায় অনেক শুনতাম এই ভূত এফএম, মানে রাতে ভূত এফএম শোনার পরে মানে ওয়াশরুমে যাওয়াটাও যে মানে ভয় লাগতো ওয়াশরুমে যেতে। ইভেন আমি এখনো কিন্তু শুনি আপনার এফএম, বাট এখন হয় কি, এখন তো অনেক ব্যস্ত ভাই, এই ব্যস্ততার কারণে ওইভাবে আর কি মানে শোনা হয় না, এই আর কি। না, এটা আসলে আমার সৌভাগ্য। কারণ দেখেন, মানে আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি বেশ ছোট ছিলেন, তারপর আপনি এখন ব্যস্ত, তারপরেও আপনি মাঝে মাঝে শুনছেন, যে কারণে আজকে আপনাকে স্টুডিওতে আমরা পেয়েছি। এবং যেই শোটাতে আপনি শুনেছেন, মানে এক ছোটবেলায় বা একটা নির্দিষ্ট সময়, সেই শোতে এসে আজকে আপনি ঘটনা বলছেন, এটা আমার জন্য অনেক একটা বড় সৌভাগ্য। তার মানে একটা লম্বা জার্নি, একটা লম্বা পথ আমরা পাড়ি দিতে পেরেছি। এই জন্য আমি সত্যি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে, আপনাদের সবার কাছে। আমরা এখন ঘটনায় যাই, এবং আপনি যেহেতু টেলিভিশনে বা আপনি যেহেতু নিউজ প্রেজেন্টার, সো আমার কাছে খুব মনে হচ্ছে যে ক্যামেরাটা খুলে দিতে পারলে খুব ভালো হতো, বাট আমাদের সেই সুযোগ নেই। আমরা আপনার ঘটনায় চলে যাই, চলেন। শুরুতেই আপনি যে ঘটনা বলবেন সেটা দিয়ে শুরু করেন। ভাইয়া, ঘটনাটা হচ্ছে আমার প্রতিবেশীর সাথে, মানে আমাদের গ্রামে আর কি। তো আগে আমি একটু বর্ণনাটা দিই। সেটা হচ্ছে, এটা প্রত্যক্ষদর্শী আমি নিজেই। তো আমাদের যে বাড়িটা আছে আমাদের গ্রামে, আমাদের বাড়িটা আলহামদুলিল্লাহ অনেক বড় বাড়ি। মানে ওই যে মাতব্বর বাড়ি বলে না, ওরকম গ্রামে দেখবেন যে আপনার বড় বড় বাড়ি থাকে, মাতব্বর বাড়িগুলো। হ্যাঁ, ওইখানে সালিশ বিচার হয় আর কি। এবং এতে দেখবেন যে বড় পুকুর থাকে, তারপর বাঁশ ঝাড় থাকে, তারপর হচ্ছে যে আপনার পুকুর পাড়ানে গাছ থাকে। দেখবেন যে পুকুরের ওই যে আপনার পাড় আছে, ওখানে কবর থাকে। হ্যাঁ, এরকম আর কি। তো আমাদের যেটা যে ঘটনাটা, সেটা হচ্ছে যে আমার প্রতিবেশী, ওনার নাম হচ্ছে তুলা কাকা বলে আমরা ডাকি আর কি। তো উনি হচ্ছে 2টা বিয়ে করেন ওনার লাইফে। তো প্রথম বইয়ের যে সন্তান, 2জন মেয়ে আর কি ওনার। তো ওই মেয়েটা, ওনার ওয়াইফটা মারা যাওয়ার পরে উনি মানে রোগ আক্রান্ত হয়ে মারা যান আর কি। তো মারা যাওয়ার পরে যেটা হয় যে উনি তো ইয়াং, তো ওনাকে তো বিয়ে করতে হবে। তো উনি বিয়ে করে ফেলেন। এখন বিয়ে করলে নর্মালি যেটা হয় যে আপনার মানে সৎ মায়ের ঘরে কিন্তু একটা সন্তানই তারা খুব একটা সহ্য করতে পারে না, নর্মালি আমরা যেটা দেখি আর কি। তো এই জন্য ওনার 2টা মেয়ে ছিল। তো এই যে 2টা মেয়ে ছিল, একটা মেয়েকে উনি ওই মেয়েটার নানি বাড়ি, যেটা আর কি ওনার যে শ্বশুর বাড়ি, ওইটাতে রেখে দেয়। এটা হচ্ছে ছোট মেয়ে, এবং বড় মেয়েটাকে উনি বাড়িতে রেখে দেয়। তো বাড়িতেই ও থাকে আর কি।
তো তোলা কাকার বাড়ির যে পরিবেশ সেটা আমি একটু বলি। ওনার বাড়িটা মোটামুটি বেশ বড় একটা জায়গা আর কি। তো ওনার যে বাড়ির যে জমিটা, ওই জমির পাশে হচ্ছে একটা বাঁশঝাড় আছে, একটা মেহগনি গাছের বাগান আছে, তার পাশে হচ্ছে আমাদের একটা জমি আছে, তার পাশে আমাদের একটা বাঁশঝাড় আছে, এবং তার পাশে আর একটা বড় এরিয়া আছে যেখানে আপনার অনেকগুলো কবর আছে, এবং ওই জায়গাটা হচ্ছে আপনার বাগান। নর্মালি যেটা হয় যে ওইখানে মানে একা চলাফেরা মানুষ খুবই কম করে, বাট চলাফেরা করে, একেবারে যে করে না ওরকম না, মানে আমরাও চলাফেরা করেছি। তো ঘটনাটা হয় হচ্ছে ওনার ছোট মেয়ের সাথে। তো ওনার ছোট মেয়ে একদিন ওনাদের বাড়িতে বেড়াতে আসে। এটা মোটামুটি বড় হয়ে যাওয়ার পরে, ওর বয়স যখন 13 থেকে 14 বছর এরকম একটা সময় আর কি। তো ও হচ্ছে যে এই বাড়িতে বেড়াতে আসছে আর কি। তো হঠাৎ করে আমরা সন্ধ্যার সময় চিৎকার চেঁচামেচি শুনছি আর কি, মানে ওই বাড়িতে। তো পরবর্তীতে আমার চাচি, নর্মালি দেখবেন যে গ্রামে হয় কি যে একটা বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে দেখবেন যে পাশের বাড়ির লোকজন ছুটে যায়। তো নর্মালি আমার চাচি গেছে ওখানে। তো যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার, কি হয়েছে, মানে দেখতে গেছে। তো দেখার পরে উনি দেখেন যে ওনার যে ছোট মেয়েটা, ওই ছোট মেয়েটা হচ্ছে মানে অ্যাবনর্মালের মতো আর কি করতেছে, আপনার কথাবার্তা চলাফেরা সবকিছু, মানে এক কথা ভূত বা জিন বলে আমরা যেটা, ওইটা ধরলে যেরকম করে আপনার আচরণ, ওই ধরনের আচরণ করতেছে, যেটা নর্মাল আচরণ না। তো তখন তার মা বলে এবং ওই তোলা কাকা বলে যে ওর হচ্ছে ভূতে ধরছে, এরকম একটা সমস্যা হয়েছে। তো পরে যখন এটা আমরা জানতে পারলাম, তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে আমি কখনো মানে ভূতে ধরছে এরকম একটা রুগী তাকে মানে নিচ থেকে দেখব, এবং এটা খবর পেলাম যে তাকে ছাড়ানো, ওই ভূত ছাড়ানোর জন্য আমাদের ওখানে একজন কবিরাজ আছে, ওনার নাম হচ্ছে রইস ভাই বলে আমরা, রইস ভাইকে হায়ার করছে যে ওই ওনার ভূত ছাড়ানোর জন্য। তো তখন হচ্ছে যে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে, এবার আমি এটা দেখবো যে আসলে ঘটনাটা কি ঘটে। তো যাই হোক, সন্ধ্যার পরে মোটামুটি আপনার 7:30টার দিকে রইস ভাই আসলো ওনার বাড়িতে। তো এটা শোনার পরে আমিও গেলাম। তো যাওয়ার পরে মোটামুটি ওইখানে আমরা প্রতিবেশী সবাই মিলে 15-20 জন তো হবেই, আশেপাশের লোকজন মিলে, মানে বেশি ছাড়া কম না। তো আমরা গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে রইস ভাই উনি হচ্ছে আপনার উঠানের উপর বসে আছে, আর যে মেয়েটাকে ভূতে ধরছে বা জিনে ধরছে যেটাই বলি না কেন, সে হচ্ছে আপনার ঘরের যে বারান্দা আছে ওই বারান্দাতে বসে আছে, একদম সোজাসুজি মুখোমুখি, এবং দুজনের দূরত্ব হবে মোটামুটি 10 হাতের মতো। তো উনি যেটা করতেছে ওইখানে একটা মানে কি বলে আসন করছে, উনি এখানে বসার পরে হচ্ছে আপনার পুতুলের মতো কিছু একটা, ওই যে সিঁদুর দিয়ে মানে পুতুলের মতো আর কি মানুষ আকৃতির ছবি, এটাকে উনি আর কি চিত্রায়িত করছে। আর হচ্ছে যে আপনার একটা গোল দাগ দিচ্ছে, আর হাতে একটা লাঠি, আর হচ্ছে আপনার সামনে একটা হারিকেন, আর আর ওই যে আপনার কি বলে একটা নতুন গামছার মধ্যে হচ্ছে আপনার এক মুষ্টি চাউল, তারপর হচ্ছে বাতাসা, এগুলা। তো এগুলো নিয়ে উনি বসে বসে কি যেন মন্ত্র পড়তেছে। আমরা সবাই আর কি চারপাশে ঘিরে দাঁড়ায় আছি আর কি, দেখতেছি যে ঘটনাটা কি ঘটে। তো তারপর দেখা গেল যে উনি কিছু মন্ত্র পড়ে পড়ে ওই মাটির উপরে একটা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। তো এরকম মোটামুটি 4 থেকে 5টা বাড়ি দেওয়ার পরে ওই যে মেয়েটা বসে আছে বারান্দাতে, তো ও হঠাৎ করে আপনার মানে আওয়াজটা কি বলবো, এটা কি কেমন ধরনের আওয়াজ, যে এরকম আওয়াজ করতেছে এবং মাথা নাড়াচ্ছে, চুল ঢাকাচ্ছে। তো এরকম আওয়াজ করলে মানে হয় না যে খুব বেশি রাগ হয়ে গেলে মানুষ যেরকম করে আর কি, রাগ কন্ট্রোল করতে না পারলে, ওই রকম একটা আচরণ। তো কিছুক্ষণ পরে ওখান থেকে দৌড়ে এসে, মানে আমরা ভয় পেয়ে গেছি, হুট করে ওখান থেকে দৌড়ে এসে আপনার হচ্ছে ওই রোহিত ভাইয়ের সামনে যে উনি যে আসন পেতে আছে ওখানে এসে বসলো। বসার পরে বলতেছে, কিরে তুই আমার ডাকলি কেন? তো আমরা তো আসলে অবাক, কি ব্যাপার, কি হচ্ছে? তো রোহিত ভাই বলতেছে যে তোরে ডাকছে কি খালি খালি, তুই খালি খালি এই ছোট মেয়েটারে কষ্ট দিচ্ছিস, মানে কেন কষ্ট দিচ্ছিস? তো বলতেছে যে কেন কষ্ট দিচ্ছে এটা কি তোরে বলতে হবে? তো বলতেছে হ্যাঁ আমার বলতে হবে। তো আর কি বাক বিতণ্ডা চলতেছে। তো বলতে হ্যাঁ তোর বলতে হবে। তো বলতেছে যে না বলবো না। তো বলতেছে না বলতে হবে। তো এটা যখন বলতেছে আবার বলবো না, তখন উনি মাটির উপর আরেকটা বাড়ি দিল। তো বাড়ি দিলে ওটা আবার চিৎকার করে, উড়ে মা এরকম করে চিৎকার করতেছে।
তো চিৎকার করার পরে বলতেছে যে তুই কোথায় থাকিস, তোর নাম কি, তুই কেন আসছিস, এই ধরনের কোশ্চেন করতেছে কবিরাজ। তো প্রথমে বলছে যে তুই কোথায় থাকিস ভালো করে বল, তোরে মারবো না। তো বলতেছে আমি ওই বাঁশঝাড়ে থাকি। তো কোন বাঁশঝাড়ে? তো ওখানে আমাদের ওখান থেকে দেখা যায় আর কি বাঁশঝাড়টা। তো ওই বাঁশঝাড়টা বেশ বড় একটা বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ে সে থাকে আর কি। তো বলতেছে ওর কাছে কিভাবে আসছিস? বলতেছে ওর কাছে আসছে আমি তো দীর্ঘদিন ধরে ওরা আমি পছন্দ করি, তা ওরা আমি ভালোবাসি। ডাইরেক্ট বলতেছে আমি ওরা ভালোবাসি। আমরা এটা শোনার পরে মানে হেসে দিচ্ছি যে ভূত আবার ভালোবাসে। তো বলতেছে আমি ওরা ভালোবাসি, আমি দীর্ঘদিন ধরে ওর কাছে আসতে চাই, কিন্তু আমি আসতে পারি না, আজকে সুযোগ পাইছি, আজকে আসছে। তো বলতেছে কিভাবে সুযোগ পাইছিস, কিভাবে আসলি? তো বলতেছে যে ওই মেয়েটা যখন আপনার ওই ওই বাঁশঝাড়ের কাছাকাছি আবার হয়েছে কি যে তোলা কাকার যে বড় মেয়েটা, এই বড় মেয়েটাকে বিয়ে দিয়ে উনি বাড়িতেই রাখছে, প্রতিবেশী একটা ছেলের সাথে বিয়ে দিছে। তো বিয়ে দিয়ে উনি ওই বাড়িতে ওনার ওই মানে যে বাড়ির বড় জায়গাটা, তো বললাম না যে বাড়ির পাশেই তো বাঁশঝাড়, তো ওনার যে ঘরটা করে দিছে ওই মেয়েটার, এই ঘরটা আবার বাঁশঝাড় থেকে খুব বেশি দূরে না, আপনার 100 হাত বা 200 হাত দূরে হবে এরকম আমার একটা ধারণা আর কি। তো এখন সন্ধ্যার সময় ওই মেয়েটা, ছোট মেয়েটা, তোলা কাকার বাড়ি থেকে ওই বোনের বাড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমত অবস্থায় ওই মেয়েটা দেখে যে ওই তোলা কাকার বড় মেয়ের নাম হচ্ছে তুলি। তো ওই তুলির বাড়ির ওইখানে হচ্ছে যাচ্ছে। তো ওই সময় দেখে যে আপনার ওইখানে একটা মেহগনি গাছ ছিল বাঁশঝাড়ের কাছে, ওই গাছের সাথে একজন হুজুর ঝুলে আছে, জাস্ট ঝুলে আছে, এবং তার হচ্ছে আপনার পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা, মুখে দাড়ি, এবং ঝুলে আছে, ওর দিকে তাকায় আছে। একদম সন্ধ্যার সময় জাস্ট ওর বাড়িতে যাবে, পথিমধ্যে সে যখন তাকায় দেখে যে মানে আর কি ঘরের পেছনে দেখে যে এরকম একজন মানুষ ঝুলে আছে। তো ওই মেয়েটা একটু চিন্তিত হয়েছে, কি ব্যাপার, এই সময় মানুষ ঝুলে আছে, কিভাবে আসলো? তো তখন ও হাঁটতে হাঁটতে আরেকটু আগে গেছে। তো যাওয়ার পর দেখা যায় ওই লোক তাকায় আছে, এবং তাকায় আছে এমন ভাবে, ভয়ঙ্কর ভাবে তাকায় আছে, ওইটা দেখে ও মাথা ঘুরে পড়ে গেছে। তো ওই যে মাথা ঘুরে পড়ে গেছে, তারপর ওর বড় বন্ধুরা আসছে, মানে চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তারপর বড় বন্ধুরা আসছে, আসার পরে ওরা যখন ধরছে, ধরার পরে পানি টানি দিয়ে সুস্থ করছে, তখন ওই যে অ্যাবনর্মাল। এইভাবে হচ্ছে ওই মানে জিনটা ওর কাছে আর কি আসছে। তো পরে বলতেছে যে আমি ওরা এইভাবে সুযোগ পাইছি আজকে, এই জন্য আমি আসছি। তো পরে বলতেছে সুযোগ পাইলেই কি তোর আশা লাগবে? ও ছোট মানুষ, ওর কষ্ট দিস না, তুই চলে যা। তো বলতেছে না আমি যাবো না। পরে আর একটা বাড়ি দিচ্ছে, তো যে বাড়ি দেয় আর চিৎকার দিয়ে ওঠে। তখন বলতেছে তোর নাম বল। তো নাম বলে না, না বলার পরে আর একটা বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পরে তখন বলতেছে আমার নাম হচ্ছে নারায়ণ চক্রবর্তী। এখন আমাদের রোহিত ভাই হচ্ছে অশিক্ষিত লোক, তো ওনার মুখে আসতেছে না নামটা। তো বলছে কি নাম বললি? বলতেছে আমার নাম হচ্ছে নারায়ণ চক্রবর্তী। তো মানে হিন্দু আর কি, এবং হিন্দু এবং আপনার কি বলে ব্রাহ্মণের আর কি, চক্রবর্তী যেহেতু সেই হিসেবে। তো বলতেছে তুই ওখানে থাকিস, তো কি খাস, তোর খাওয়া দাওয়া কি? তো বলতেছে আমি ওইখানে বড় বড় হাড় আছে, মানুষের হাড়, ওইগুলা খাই। তো যখন রাস্তাটা এটা বলছে, তখন তো মানে আমার নিজেরই শরীরটা মানে কাঁপুনি দিয়ে উঠছে। কেন নয়, ওই যে বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ে মানে আমার জানা মতে 2টা কবর আছে, এবং 2জনই স্বামী স্ত্রী, তাদের কবর এখানে আছে, এবং ওই আশেপাশে মোটামুটি বেশ কয়েকটা কবর আছে। তো তখন আমি চিন্তা করলাম যে সামথিং রং, আসলেই তো ওখানে তো কবর আছে। তো বলতেছে মানুষের বড় বড় হাড় খাই। তো তারপরে বলতেছে যে তো যাই হোক, তুই যাই খাস আর যেখানে থাকিস তোকে চলে যেতে হবে। তো বলতেছে না আমি যাবো না, আমি সুযোগ পাইছি, আমি ওরে ভালোবাসি, আমি যাব না। তো তারপরে যেটা হয়, কোনোভাবেই তাকে তাড়ানো সম্ভব হয় না। তাকে হচ্ছে আপনার ওই যে ধূপ আছে না, ধূপ, ওইটাকে ধোয়া তৈরি করে তার নাকে ধরা হয়। তারপর মরিচ, শুকনো মরিচ, ওটাকে পুড়িয়ে তার নাকে ধরা হয়। সরিষার তেল চোখে দেওয়া হয়, কিন্তু কোনোভাবে যায় না। শেষ পর্যন্ত মানে যে কবিরাজ রইস ভাই, মানে ওনার লাস্ট অপশন আর কি যেটা, সেইটা দিয়ে উনি ট্রাই করছে যে সর্বশেষ এটাতে যদি ও যায় যাবে, নাহলে যাবে না।
তো পরবর্তীতে সে ওই রকম মন্ত্রতন্ত্র কি কি পরে পরে ফু দেয়, তো ফু দেওয়ার এক পর্যায়ে তখন বলতেছে, মানে এই কথাগুলো তো সম্পূর্ণ মেয়েটাই বলতেছে আমার আর কষ্ট দিস না, আমি যাব। তো বলতেছে যে তো কোথায় যাবি? তো বলতেছে যে কোথায় যাব তুই বল। তো এখন রাসেল ভাই আমাদের ওই এলাকা থেকে আপনার মোটামুটি 4 কিলো দূরে হবে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আপনার কালী ঘর আছে ওইখানে, একটা কালী মন্দির, এবং ওইখানে হচ্ছে আপনার অনেক বড় একটা বট গাছ আছে। তো ওই জায়গাটাতে তাকে যেতে বলতেছে যে তুই ওইখানে যাবি। তো বলতেছে না, ওইখানে আমি যেতে পারবো না। তো বলতেছে কেন? বলছে ওইখানে অনেক বড় বড় আছে, আমি ছোট, আমি গেলে ওরা আমাকে মারবে, আমি ওখানে থাকতে পারবো না। তো বলতেছে না, তোর যাওয়াই লাগবে, আমি ব্যবস্থা করে দেবো। তো বলতেছে তুই ব্যবস্থা করতে পারবি না, ওখানে অনেক বড় বড় শক্তিধর আছে, আমি থাকতে পারবো না এখানে। তো রোহিত ভাই বুঝতে পারছে যে ও আসলে তাল বাহানা করতেছে। তো পরবর্তীতে বলছে যে না, তোর যাওয়াই লাগবে। তো শেষ পর্যন্ত মন্ত্রতন্ত্র পড়ে ফু টু দেয়, এগুলো দেওয়ার পরে শেষ পর্যন্ত সে রাজি হয়, বলে যে হ্যাঁ ঠিক আছে আমি যাব। তো বলতেছে যে আমি যাব ঠিক আছে, কিন্তু আমার সাথে তো দেখা করা লাগবে। মানে সেই কবিরাজ যে বলতেছে আমার সাথে তো দেখা করা লাগবে। আর কবিরাজ বলতেছে ও আমি তোর সাথে দেখা করি ওই জায়গায় যা, আর তুই আমার ধরে মারি ফেলিস না। তা বলতেছে না, আমি তোর মারব না, কিন্তু তুই আমার সাথে দেখা করবি। তো বলতেছে যে আমি তোর সাথে দেখা করে তোর চিনবো কেমনে? তো বলে ওই জায়গায় যা, আমার নাম ধরে ডাক দিবি, এই নারায়ণ এই বলে ডাক দিবি, তাহলে দেখবি যে আমি গাছের পাতা জাগাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি এই জায়গায় আমি আছি। তো বলতে আচ্ছা ঠিক আছে আমি যাব, কোনো সমস্যা নাই, কিন্তু তোর এখন যাইতে হবে। তারপর বলতেছে না যাব না। মানে ওরা এত মিথ্যা কথা বলে, মানে কি বলবো, প্রচুর মিথ্যা কথা বলে ওরা, কথা দিয়ে কথা রাখে না। নগদ বলতেছে যাবো, আবার বলতেছে না যাবো না। পরে রোহিত ভাই যখন 3-4টা আপনার বাড়ি দিল ওই মাটির উপরে, বাড়ি দেওয়ার পরে সে বলতেছে আমি যাব। তো শেষ পর্যন্ত হচ্ছে কি যেন আপনার মন্ত্রতন্ত্র এগুলো, যাই হোক উনি যেটাই জানে না কেন, ওটা পড়ে যখন ফু দিল, হুট করে মেয়েটা আপনার মাটি থেকে লাফ দিয়ে মোটামুটি হাত দিয়ে উঁচু হয়ে গেল, একদম বসা অবস্থা থেকে উঁচু হয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন রোহিত ভাই বললো যে ওরে পানি টানি দাও, পানি দিয়ে মুখে পানি ছিটা দাও, এই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তখন ওর মা ওর বোনের এসে মানে পানি ছিটা দিলে, এখন পানি ছিটা দেওয়ার পর ওই মেয়ে বলতেছে বোন রে যে বোনু আমার কি হয়েছিল, মানে তার কিচ্ছু মনে নাই। মানে আমরা এটা দেখে একদম মানে পুরোপুরি হতবাক যে এটা কি ঘটলো। তো শেষ পর্যন্ত যেটা হয়েছে, মেয়েটা ভালো হয়ে যায় এবং তাকে এই বাড়িতে আর কখনো আনা হয় নাই। এখন আসে, মেয়েটার বিবাহ হয়েছে এবং তার বাচ্চাও আছে। এখন হঠাৎ মাঝে মাঝে বেড়াতে আসে, এবং পরবর্তীতে যে তুলি যে ওর বড় বোনের বাড়িটা ওখান থেকে ভেঙে নিয়ে যায়, ভেঙে তারা তার শ্বশুর বাড়ি চলে যায়। এখন তারা ওখানে আছে। পরবর্তীতে আর কোনো সমস্যা ওখানে আর হয় নাই এখন পর্যন্ত রাসেল ভাই। তো এটাই ছিল আর কি আমার ফার্স্ট স্টোরি। ওকে, আমার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমার জানার ইচ্ছা যে আপনার আজকে আর কোনো ঘটনা আছে কিনা, নাকি এটি একমাত্র ঘটনা ছিল? না আছে ভাইয়া, আছে। আছে। তাহলে আমরা সেকেন্ড ঘটনাটায় চলে যাই, এবং সেকেন্ড ঘটনার পরে তারপরে আমরা আবার কথা বলছি। আপনাকে অনেক ধন্যবাদ প্রথম ঘটনার জন্য। আমার মনে হয় যে আমরা দ্বিতীয় ঘটনায় যাব, এবং আপনি ভবিষ্যতে আবারও আসবেন, তখন কিছু ঘটনা দেখে দেবো। আজকে আমরা দুটো ঘটনা শুনবো আপনার কাছ থেকে। সেকেন্ড ঘটনায় যাচ্ছি। সেকেন্ড ঘটনাটা কোথা থেকে সংগ্রহ করেছেন, কিভাবে পেয়েছেন, সেটা জানিয়ে তারপরে আপনি শুরু করবেন প্লিজ। থ্যাংক ইউ। সেকেন্ড ঘটনা হচ্ছে আমার দাদার সাথে। এটা আমার দাদার মুখের গল্প, এবং তার সাথে ঘটেছে, এবং তিনি এখনো বেঁচে আছেন। তো যেটা হয় রাসেল ভাই বলি, গ্রামে দেখবেন যে আপনার এই যে মানে পাট চাষ, ধান চাষ, যাবতীয় চাষাবাদ তো গ্রামে হয়। তো আমার দাদা আর কি, যিনি উনি হচ্ছে মুসলিম মাতব্বর। একটু বলে রাখি, কারণ যেহেতু আমার এলাকার লোক যদি কখনো শুনে গল্পটা, আমার যিনি আপন দাদা উনি মারা গেছেন 1971 সালে। আমার যিনি মানে যাকে আমরা দাদা হিসেবে জানি, তারা দুইজন ছিলেন। একজন হচ্ছে আফাজউদ্দিন মাতব্বর, আর একজন হচ্ছে মুসলিম উদ্দিন মাতব্বর। আমার দাদা ছিলেন আকেন উদ্দিন মাতব্বর। তো আকেন উদ্দিনের দুই চাচাতো ভাই, একজন মুসলিম উদ্দিন, একজন আফাজউদ্দিন। তো আমার দাদা আপন দাদা মারা যাওয়ার পরে, তো আমরা দাদা হিসেবে ওনাদের দুজনকেই চিনি আর কি। ছোটবেলা থেকে ওনাদেরকে দেখছি, এবং নাতি হিসেবে তারা আমাদেরকে ভালোবাসতো।
আর দাদা হিসেবে তাদেরকে চিনি, তাদের কাছে বিভিন্ন গল্প, অনেক মজার মজার ঘটনা তাদের সাথে আর কি আছে। তো এটা হচ্ছে আমার এই দুই দাদার সাথেই ঘটনাটা ঘটে। তো সেটা বলি আর কি। তো আগে তো মানে পাট চাষ, ধান চাষ এগুলো ছিল আর কি। তো ওনাদের অনেক জমি আলহামদুলিল্লাহ। তো ওই জমিতে হচ্ছে আপনার পাট চাষ করছে। তো আগে যেটা হতো, এখন এটা খুবই কম, যে ওই আপনার যখন পাট মানে কাটা হতো এবং সেটা শুকানো হতো হাটে নিয়ে বিক্রি করার জন্য। তো হাটে নিয়ে বিক্রি করলে মানুষ কি করতো, আপনার প্রথম দিনে কোনো ভালো মাছ, তো ভালো মাছ বলতে তখন তো ইলিশ মাছ, আর ইলিশ মাছের দাম খুবই কম ছিল। আমি এই ঘটনাটা বলছি আপনার 90 দশকের আগে, মানে 80 থেকে 90 এর মাঝখানে হবে আর কি, এরকম একটা টাইমে। তো মানে হ্যাঁ, এরকম একটা টাইমে হবে আর কি। তো ওনারা হচ্ছে যে আপনার পাট চাষ করছে, তো ওইটাকে আপনার হাটে নিয়ে বিক্রি করবে। এখন তখন হচ্ছে যে আমাদের ওই এলাকা থেকে, আমাদের গ্রামের নাম হচ্ছে হরিণধরা, তো ওখান থেকে একটা খুবই নাম করা হাট, সেই হাটটা আছে, ওটার নাম হচ্ছে বেলগাছি, যেটা দূরত্ব হবে 4 থেকে 5 কিলোমিটার, মানে মিনিমাম 4 কিলোমিটার আর কি, যদি ভেতর দিয়ে হেঁটে যাওয়া যায় গ্রামের ভেতর দিয়ে। আর যদি রোড দিয়ে যাওয়া যায় একদম, তাহলে দেখা যায় যে 5 কিলোমিটার মতো হয় আর কি, আনুমানিক ধারণা। তো রাসেল ভাই ওনারা দুইজন হচ্ছে ওই দিন পাট নিয়ে, মাথায় করে পাট নিয়ে হাটে গেছে। এখন যাওয়ার সময় হচ্ছে যে আমার দুজন চাচা গেছেন, একজন হচ্ছে বড় দাদার বড় ছেলে আর ছোট দাদার বড় ছেলে, দুজনেই ছোট, খুব বেশি বড় না, হয়তো 10-12 বছর করে মানে বয়স হবে, এরকম একটা এজের আর কি। তো ওনাদের দুজনকে নিয়ে ওনারা হাটে গেছে। তো হাটে গিয়ে বেলগাছি হাটে গেছে, বা বেলগাছি হাটে গিয়ে পাট বিক্রি করছে। তো পাট বিক্রি করার পরে আপনার হচ্ছে যে ওনারা খুব ভালো দেখে দুটো ইলিশ মাছ কিনছে, মানে বাজারে বড় ইলিশ, বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ কিনছে। ওইটা হচ্ছে মানে আমার দাদার খুবই পছন্দের আর কি একটা মাছ। তো উনি কিনছে, কেনার পরে মোটামুটি হাট থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো আসার পথে যখন আপনার আজান দেবে দেবে ভাব, এরকম একটা মুহূর্ত। তো এই মুহূর্তে হচ্ছে যে আমার ওই ছোট দাদা যিনি, তো ওনার আর কি আপনার প্রকৃতি ডাকে সারা, যেটাই বলি আমরা, মানে প্রসাব ধরছে বাংলা কথা যেটা, তো উনি প্রসাব করবে আর কি। তো উনি তখন ওই আমার বড় দাদাকে বলতেছে যে ভাই তুই তাহলে হাঁটতে লাগ, আমি প্রসাব করে আসতেছি। তো রাসেল ভাই আমাদের গ্রামের ভেতর দিয়ে গিয়ে একটা রাস্তা আছে, ওইটা হচ্ছে হরাই রাস্তা বলে, হরাই নদীর পাশ দিয়ে এই রাস্তাটা গেছে আর কি, অনেক বড় একটা রাস্তা, যেটা দিয়ে সোজা বেলগাছি যাওয়া যায়। আর একটা হচ্ছে আপনার ওই হরার রাস্তা থেকে আমাদের গ্রামের ভেতর দিয়ে হেঁটে বাড়িতে আসা যায়। তো উনি যখন আপনার ওই রাস্তাতে মানে প্রসাব করতে বলছে যে ঠিক আছে তাহলে তোরা যা, আমি আসতেছি। তো উনি প্রসাব করতে বসছে। তো নর্মালি রাসেল ভাই প্রসাব করলে তো 1.5 থেকে 2 মিনিট সময় তো এমনিতে লাগেই আর কি। হ্যাঁ, তো উনি প্রসাব করতেছে, তো 1.5-2 মিনিটে মোটামুটি কিন্তু সামনে বেশ এগোনো যায় হাঁটলে। তো উনি ভাবছে যে আমি একটু জোরে হাঁটলে ওদেরকে ধরতে পারবো। তো ওই ইলিশ মাছ কিন্তু আমার ওই বড় দাদার কাছে, উনি আর কি নিয়ে হাঁটতেছে। আমার দুই চাচা ওনার দুই পাশে, উনি মাঝখানে ওই হরার রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছে। তো ওনার সাথে কথা ছিল যে ওই হরার রাস্তা থেকে ওই যে আপনার ভেতর দিয়ে যে রাস্তাটা যায় গ্রামের মধ্য দিয়ে, ওই রাস্তা দিয়ে উনি যাবে আর কি, মানে এই রাস্তায় কোনো রিস্ক নাই। আর হরার রাস্তা দিয়ে আপনার রিস্ক আছে, ওইখানে আপনার শ্মশান আছে, কালীঘর আছে, তারপর হচ্ছে বড় বড় জঙ্গল আছে, এখনো আছে। ওখানে যারা হয়তো গল্প শুনতেছে তারা হয়তো বুঝতে পারতেছে, এটা হচ্ছে আপনার তালতলা থেকে এগিয়ে একটু সামনে, এখন ওখানে একটা ব্রিজ হয়েছে, ওইখানে আর কি উনি প্রসাব করতে বসছে, আর সামনে দাদা বড় দাদারা এগোচ্ছে। তো এই যে আসতে আপনার চৌধুরী বাড়ির একটা ঘাট আছে, ওই ঘাট থেকে রাস্তাটা ভেতর দিয়ে নেমে গেছে আর কি। তো যেটা বলছিলাম, তো উনি প্রসাব করে যখন উঠছে, ওঠার পরে দেখে যে ওনার ভাই মানে আমার বড় দাদা এবং ওই দুই চাচা ওনারা হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। তো উনি ভাবছে যে আমি একটু জোরে হাঁটি, তো জোরে হাঁটলে ওদেরকে ধরতে পারবো। তো উনি জোরে হাঁটতেছে। তো জোরে হাঁটতে হাঁটতে উনি দেখে যে আমার দুই চাচা এবং ওই দাদা ওনারা ওই হরা রাস্তা দিয়ে সোজা চলে আসতেছে, মানে চৌধুরী বাড়ির ঘাট থেকে যে রাস্তাটা নেমে গেছে আমাদের গ্রামে, ওই রাস্তা দিয়ে না গিয়ে সোজা আসতেছে। সোজাও কিন্তু আসা যায়, কিন্তু সোজা তো রিস্ক আছে। তো ওনার সাথে কথা ছিল যে সোজা যাবে না, ভেতর দিয়ে যাবে। তো উনি ভাবছে কি ব্যাপার, ভাই যাওয়ার কথা আপনার ভেতর দিয়ে, কিন্তু কেন সে সোজা যাচ্ছে, উনি কনফিউজড, মানে মনে প্রশ্ন যাচ্ছে। কিন্তু উনি এত দ্রুত হাঁটতেছে কিন্তু ওনাদেরকে ধরতে পারে না। তো উনি একটু অবাকই হচ্ছে, ব্যাপার কি ভাই এত জোরে কিভাবে হাঁটতেছে, আর ওরা হাঁটতেছে এত জোরে জোরে, আমি ধরতে পারতেছি না কেন।
তো পরে উনি কথা না বলে উনি হাঁটতেছে। তো উনি এত জোরে হাঁটে কিন্তু ধরতে পারে না, মানে আপনার 20 হাত 30 হাত দূরেই থাকে, কিন্তু উনি যে ডাক দিবে উনি আর ডাকও দিচ্ছে না, মানে ওনার সেন্সে নাই যে ডাক দিতে হবে আর কি। তো পরে উনি হচ্ছে হাঁটতেছে হাঁটতেছে বলতেছে যাই যাক, ওরা সামনে তো আছে, যাই, অসুবিধা নেই, ভয় নেই। তো উনি যখন আপনার হারুদাসের বাড়ির ওইখানে আসছে, এই রাস্তাটা আপনার হারুদাসের একটা বাড়ি আছে, তো ওইখান থেকে আপনার হাতের বামের দিকে একটা সাঁকো আছে, ওই সাঁকো দিয়ে আপনার চন্দনী গ্রামে যাওয়া যায়। আর ওখান থেকে হাতের ডানে হারুদাসের বাড়ির উপর দিয়ে আমাদের বাড়িতে আসা যায়। তো মাঝখানে যেটা হয়েছে, উনি যখন কালীবাড়ি ওই শ্মশানের ওখানে আসছে, তো উনি আর কি নামাজ কালাম পড়তো, আগের থেকে নামাজ কালাম পড়ে, এবং উনি আর কি মুরিদ ছিল। তো ওখানে উনি বেশ দোয়া কালাম বা এগুলো শিখছে আর কি। তো উনি এরই মধ্যে উনি আর কি আয়াতুল কুরসি পড়ে উনি বুকে ফোন নিছে, এবং সূরা ফাতিহা বা সূরা ইখলাস যা যা পারে উনি এইগুলো পড়ছে আর কি, মানে ওর নিজের সেফটির জন্য, যে আর কিছু না হোক, যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো যখন ওই হারুদাসের বাড়ি সোজা আসছে, তো দেখে যে আমার ওই যে বড় দাদা এবং আমার ওই 2 চাচা, ওনারা 3জন হাতের বামে যাচ্ছে চন্দনের দিকে, ওই সাঁকোটা পার হয়ে। তখন ওনার মনে খটকা লাগছে, এবং উনি বলতেছে তখন ডাক দিয়ে, এই ভাই, তোর না বাড়ি যাওয়ার কথা, তুই ওই দিক দিয়ে কোন জায়গা যাস? কথা বলে না। তো ওরা হচ্ছে সাঁকোর মাঝখানে আর উনি হচ্ছে সাঁকোর গোড়ায়। তখন বলতেছে, কিরে ভাই, তুই ওই দিকে যাস কে, তুই না বাড়ি যাবি? তখন ওইখান থেকে বলতেছে, মানে শব্দ আর কি বলতেছে, নাকে নাকে, মানে শব্দটা, যে তুই 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 যাতেছিস যা, তোর কপাল ভালো, তুই আজকে বাইসে গেলি। এই কথা উনি যখন শুনছে, উনি তখন ভয় পাইছে যে হ্যাঁ, কিন্তু উনি একটু সাহসী মানুষ, ওই যে বললাম না নামাজ কালাম পড়ে। তো উনি তখন কি করছে, ওই হারুদাসের বাড়ির পাশ দিয়ে উনি ডান দিয়ে নেমে বাড়িতে চলে আসছে। তো আসার পরে দেখে যে আমার ওই দাদা এবং আমার ওই 2 চাচা, ওনারা 3জনই বাড়ি। তো বলতেছে, কি ব্যাপার ভাই, তোরা কখন আসলি? তো বলতেছে, কে, আমরা তো তোর খুঁজেই পেলাম না, তুই পোশাক করে বসলি, কতক্ষণ লাগে তোর পোশাক করতে? আমরা ভাবছি যে তুই মনে হয় পিছনে পিছনে আসতেছিস, আমরা ভিতর দিয়ে নামছি। তো বলতেছে, কে, কি হয়েছে? তো পরে বলতেছে, তো এই ঘটনা ঘটছে। তো তখন আর কি ওই যে আমার মানে দাদার যিনি মা, উনি বেঁচে ছিলেন। তো উনি আর কি ওই যে আপনার গ্রামে যেটা হয় আর কি, ভয়টাই পেলে আপনার দেখবেন যে লোহা জাতীয় কোনো একটা জিনিস, ওটা আগুনে সেক দিয়ে ওটা পানির মধ্যে দিয়ে ওই পানিটাকে খাওয়ায় আর কি, ভয় দূর করার জন্য। তো উনি তো নামাজ কালাম পড়ে আর কি, দোয়া কালাম জানে। তো তারপরে ওনার মা যিনি, তো মানে আমার ওই দাদার মা, তো উনি ওনাকে আর কি পানি টানি খাওয়াইছে, খাওয়ানোর পরে যাই হোক ওনার কোনো প্রবলেম হয় নাই। তো এই ছিল রাসেল ভাই আমার দ্বিতীয় ঘটনা। এই এই দাদার সাথে আমার আরো অনেক ঘটনা আছে ওনার সাথে ঘটে যাওয়া, এবং আমার সাথে একটা ঘটনা আছে আর কি, সেটা আমি হয়তো পরে শেয়ার করবো যদি সুযোগ হয়। তারপর হচ্ছে যে আমার বোনের সাথে একটা ঘটনা আছে, দীর্ঘ প্রায় 10 বছর যাবত ওকে একটা জিনে ধরেছিল, এবং যেটা 10 বছর পরে শেষ পর্যন্ত চলে যায়। তাছাড়া আরো কিছু বেশ এলাকার ঘটনা আমার আর কি জানা আছে। তো যদি সুযোগ হয় কখনো, তখন বলবো আর কি।